উম, খারাপ লাগছে না উমের? আগে কখনো পড়িনি তো, তাই আনকমফোর্টেবল লাগছে। উমাইর ফের উদ্বিগ্ন হয়, বলে, তাহলে খুলে ফেলো, পড়ার দরকার নেই। শিয়াশা নাকচ করে বলে। হুম, এখানে বড়দের ভালোবাসা রয়েছে। মালতী বেগম মুগ্ধ হয় শিয়াশার কথায়। মাহিনা মেয়েটিকে সাইফ কত সুন্দর আদর্শ গুণে ব্যক্তিত্বে বড় করেছে, তেমনি সাইফও প্রসন্ন হয় শিয়াশার প্রতি উমাইরের যত্ন দেখে। মাথা থেকে একটা বোঝা নেমে যায়। মেয়েটাকে সঠিক হাতে পাত্রস্থ করছে সে। শিয়াশা এখানে সুখী থাকবে। লাগাতার ফোন বাজায় শিয়াশা, অদূরে অবহেলায় পড়ে থাকা ফোনের দিকে তাকায়। তার দৃষ্টি চকচক করে উঠল পরিচিত নাম্বারটি দেখে। পরপরই নির্জীবতা ছেয়ে যায় বদনে। হাতের আংটিটার দিকে তাকিয়ে সে এখন কারোর বাগদত্তা। অন্য কোনো দিকে মন যেতে দেওয়া মানেই ব্যভিচার। তীর তীর করে কেঁপে ওঠা ঠোঁট দুটো কামড়ে ধরে, কোনো ক্রমেই দুর্বল হওয়া যাবে না। বারবার ফোন বাজায় আশরাফ শিয়াশাকে তাড়া দিয়ে বলল, ফোনটা তোল, কারোর জরুরি ফোন হতে পারে। শিয়াশা অপ্রস্তুত ভঙ্গিতে ফোনটা নিয়ে নিজের ঘরে চলে যায়। সঙ্গে সঙ্গে একটা মেসেজ ভেসে ওঠে। সিম বদলেছে, তবুও এই লোকের তার নাম্বার পেল কি করে? সে চোয়াল শক্ত করে ফোন কানে তোলে। বারবার ফোন করে বিরক্ত করছেন কেন? অপর পাশ থেকে ভেসে আসে এক তিক্ত বাক্য, যা কাটার ন্যায় বিঁধল মেয়েটির মনে। ভালোবাসা শেষ? অযথায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল মেয়েটির। শক্ত কণ্ঠে বলল, থাকার তো কোনো কারণ দেখছি না। কারণ হিসেবে কি চাও? যা চাই তা আপনার দেওয়ার সাধ্যে নেই। আর না, এখন আর সময় আছে, তাই এই বিষয়ে কথা না বলাই উত্তম। হোয়াট ডু ইউ ওয়ান্ট সিয়া? আমাকে স্পষ্টভাবে বলো। দর্পণের কণ্ঠে চাপা রাগ। শিয়াশা তাচ্ছিল্য হেসে উঠল তার কথায়। সিরিয়াসলি দর্পণ, 1.5 মাস পর আপনার সময় হলো এই প্রশ্নটি করার? আপনি আসলেই অনেক ব্যস্ত মানুষ দর্পণ, অনেক। তবে এই প্রশ্নটি এখন আর কোনো ভ্যালু নেই। সেদিন যখন আপনার কাছে অনুনয় করে বলেছিলাম, সেটি ছিল আমার একমাত্র উপায় আপনার হয়ে থাকার। কিন্তু তখন তো আপনার সময় হয়নি। যাক, বাদ দিন, খুশির কথা শুনুন। আজকে থেকে আমি কারোর বাগদত্তা। আগামী শুক্রবারের বিয়ে। আপনার যদি সময় হয় তবে আসবেন, কিন্তু আপনি তো অনেক ব্যস্ত মানুষ। অপর পাশের কণ্ঠস্বর নরম হয়, নরম কণ্ঠে শুধায়। সিয়া দর্পণকে ছাড়া থাকতে পারবে? শিয়াশার ঠোঁট ভেঙে আসে এবার। শাড়ির আঁচল মুখে গুজে আওয়াজ রোধ করে, তড়িঘড়ি করে চোখের পানিগুলো মুছে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, কেন পারবেন না? অবশ্যই পারবেন। সিয়া যদি দর্পণের অসহ্য সেই অবহেলা সহ্য করতে পারে, তবে সে দর্পণকে ছাড়াও থাকতে পারবে। দর্পণের ওষ্ঠপুটে স্মিত হাসি ফুটে ওঠে। ম্লান কণ্ঠে খানিক জোর এনে বলে, আমি সত্যি অপেক্ষা করছি সিয়াকে অন্য কারোর জন্য বউ সাজে দেখার জন্য। আপনি দেখবেন দর্পণ, অবশ্যই দেখবেন। ভালোবাসা আগলে রাখার ক্ষমতা না থাকুক, ভালোবাসা দূরে চলে যেতে দেখার ক্ষমতা আপনার মধ্যে অবশ্যই রয়েছে। কারণ আপনি একটা পাষাণ কাঠখোট্টা মানুষ। ফজরের আজান হয়েছে কেবলমাত্র। ঘুমন্ত দর্পণের কাছে কেবলমাত্র হলেও আজান হয়েছে প্রায় 20 মিনিট পার হয়ে গিয়েছে। আর একটু ঘুমিয়েই উঠে যাব করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। রাতে দেরি করে ঘুমিয়েছি, উপরন্তু ক্লান্ত শরীরে একটু আরাম পেলে নড়তে চড়তে নারাজ। আজকের জামায়াত মিস। এখন শঙ্কা ওয়াক্তটাও মিস হয়ে যায়। আল্লাহ তাআলা সহায় হয়, ওয়াক্ত মিস হতে দিতে সে নারাজ। নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন ফ্ল্যাটটি চঞ্চনিয়ে উঠল কলিং বেলের তীব্র শব্দাঘাতে। লাগাতার কলিং বেল বাজার শব্দে দর্পণের ঘুম ছুটে যায়। ঘুম জড়ানো চোখে একবার সম্মুখের ডিজিটাল ওয়াচের দিকে তাকায়। 5টা 16 বেজে গিয়েছে, নামাজ পড়া যাবে এখনো। আড়ষ্টতা ভেঙে উদাম দেহে টি শার্ট গলিয়ে পা চালায় সদর দরজার দিকে। এত সকালে কে এসেছে? ঘর পরিষ্কার করা মহিলাটিকে তো আগামীকাল আসতে বলেছিল। সে আসলেও তো এত সকালে আসবে না। নবে হাত রেখেই লুকিং গ্লাসে চোখ রাখলে ললাটে কয়েকটা ভাঁজের সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত মুখটি দেখে। বিনা দ্বিধায় দরজা খুলে দেয় সে। আশরাফের চোখ দুটো চকচক করছে, চোখে মুখে অন্য রকম দীপ্তি। দর্পণের মুখদর্শন হতেই চটপটে কণ্ঠে শুধায়, লিলি, আপনার কাছে।
দর্পণ কপাল কুঁচকে একবার আশরাফের দিক থেকে দৃষ্টি সরিয়ে অদূরে লিভিং রুমের বারান্দায় ঝুলন্ত খাঁচাটির ভিতরে ঝিমুতে থাকা লিলির দিকে তাকায়। পুনরায় আশরাফের দিকে দৃষ্টিপাত করে সম্মতি জানিয়ে বলল। জি। আশরাফের ঠোঁটের কোণে হাসি প্রগাঢ় হয়, পুনরায় চটচটে কণ্ঠে বলে। সিয়া ওকে রেগে ছেড়ে দিয়েছিল, ছাড়া পেতেই বেয়াদব না মানে লিলি কোথায় উড়ে গিয়েছিল? আমি অনেক খুঁজেছি, অবশেষে আপনার কাছে পেলাম। আমার আগে বোঝা উচিত ছিল ও আপনার কাছেই থাকতে পারে। কোনো ব্যাপার না, পেয়েছি, এটাই শুক্রিয়া। এখন দিন ওকে আমি নিয়ে যাই। দর্পণের দৃষ্টি সুচালো হয়, কুচকানো চামড়া মসৃণ হয় না, বরং আরো দৃঢ় হয়। থমথমে মুখে বলল। লিলির বাসায় এটা। ও আপনাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, আর কখনো ওখানে যাবে না। দৈবাত নিভে যায় আশরাফের হাসি মুখ, চোখে মুখে খানিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেবে না মানে কি? লিলি তো তাদের বাড়ির একজন সদস্য। তবে দেবে না কেন সেটাও বড় কথা নয়, বড় কথা হলো সে বিগত 1.5 মাস যাবৎ কারোর সাথে ঝগড়া করতে পারছে না। তার কি হবে? তার জীবন যে লিলি ব্যতীত ক্রমশই পানসে হয়ে যাচ্ছে। ওই বেয়াদব মহিলার ক্যাটক্যাট না শুনলে তার দিন ভালো যায় না। প্রতিদিন যে কাঁচা মরিচগুলো কিনে সেগুলো খাবে কে? কণ্ঠে অবাকের রেশ ধরে শুধায়। কেন যাবে না? ও তো আমাদের বাড়ির সদস্য। ও ওখানে অনেক ভালো থাকতো। জিজ্ঞাসা করুন ওকে, ও যেতে চাইবে ও বাড়িতে। মানলাম আপনি এনেছেন, তবুও ওকে আমাদের বাড়ির সকলে অনেক ভালোবাসে, মিস করে। দর্পণ নব ছাড়ে, আশরাফকে ভেতরে ঢোকার জায়গা করে দিয়ে বলে। ভালোবাসলে ছুঁড়ে ফেলে দিতে পারতো না। লিলি যাবে না কোথাও। আপনি চাইলে ওর সাথে দেখা করতে পারেন। আমি নামাজ পড়তে হবে, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ওই বারান্দায় লিলি। আশরাফ তেরা কণ্ঠে বলে। অন্ধকারাচ্ছন্ন মুখে আশরাফ ভেতরে ঢুকে এগিয়ে যায় লিলির কাছে। লিলির ছিমিয়ে থাকা বদনটি দেখে বিড়বিড় করে। ও যাবে, ও ঘর যাবে। কারোর শব্দের উৎপাতে লিলির ঝিমুনি কাটে, খানিক নড়ে চড়ে ডানা ঝাপটে ওঠে। আশরাফ খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে অতি নম্রতার সহিত শুধায়। কেমন আছো? লিলির কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। সকাল সকাল ঘুম থেকে উঠেছেন, মনটা তার বড়ই উদাসীন। আশরাফ ফের নিজের মতো শুধায়। কাউকে না বলে উড়ে আসা কোন ধরনের বেয়াদবি? কত খুঁজেছি জানো? লিলি নিরুত্তর। সে ধীর গতিতে একটা দুটো দানা মুখে দিচ্ছে। আশরাফের ভ্রু কুঁচকে যায় লিলির নীরবতা দেখে। কৌতূহলী গলায় জিজ্ঞাসা করে। এই লিলি, তুমি কি আমায় চিনতে পারছো না? লিলি সত্যিই চিনতে পারছে না। এত ভদ্রতা বজায় রেখে কথা বলাই আরো চিনতে পারলো না। আশরাফের রাগ নাকের ডগায় প্রস্তুত থাকে সর্বদা। শুধু জুৎসই একটা ছোট্ট কারণ দরকার। আর লিলির এমন অচেনা ব্যবহার যেন ছোট নয়, বড়সড় কোনো কারণ। চাপা আক্রোশে ফুঁসে উঠল সে। ভদ্রতা উবে যায়, রাগে হেস হেসিয়ে বলে উঠল। কি হলো, চিনতে পারছো না? অকৃতজ্ঞ বেয়াদব মহিলা, তোর থেকে এর বেশি কিছু আশা করা ভুল আমার। তোকে নিজের হাতে খাইয়েছি, পরিয়েছি, ঝগড়া করেছি, বাজার থেকে ব্যাগ ভর্তি করে কাঁচা মরিচ এনে খাইয়েছি। তা তোর মনে নেই? মনে থাকবে কি করে? অকৃতজ্ঞ কোথাকার! তোকে ছেড়ে দেবে আর তুই উড়ে চলে যাবি। জানিস আমি কোথায় কোথায় তোকে খুঁজেছি? আমার ঘর এখন ব্যথা করছে গাছপালায় দিকে তাকিয়ে থাকতে থাকতে, আর তুই এখানে বসে আরাম আয়েশ করছিস। আবার এই তেরা মেজাজের তেরামো করছে। তোকে দেব না, এখন আমি থাকবো কি করে? হঠাৎ করেই লিলি অদ্ভুত দৃষ্টিতে তাকায় আশরাফের দিকে। পুরনো সেই কথার ধাঁচ, চিরচেনা সেই বেয়াদব মহিলা শব্দটি কর্ণকুহরে প্রবেশ করতেই সে দানা ঝাপটে ছটফটিয়ে উঠল। চেঁচিয়ে উঠে বলতে লাগলো। মামা মামা, বেদব বেদব মামা। আশরাফের মুখশ্রী চকচক করে উঠল লিলির সম্মোহনে। কতদিন হলো তীক্ষ্ণ শৈল্পিক কণ্ঠে এই ডাকটা শোনা হয় না। আনন্দে হৈ হৈ করে উঠল। এই অসভ্য মহিলা, তুই আমায় চিনতে পেরেছিস? মনে আছে? যাক, কোনো কাজ তো করলি। এখন ওই তেরা মেজর আর তোকে আটকে রাখতে পারবে না। আমি তোকে বাড়িতে নিয়ে যাব। অনেকগুলো কাঁচামরিচ কিনে রেখেছি তোর জন্য, সেগুলো খাইয়ে তোর সাথে ঝগড়া করব, ঠিক আছে? লিলি এসব খারাপ কথা তাহলে আপনার থেকেই শিখেছে? একটা অবুঝ পাখিকে এভাবে বিগড়ে দেওয়া কি উচিত হয়েছে মিস্টার আশরাফ? গম্ভীর কণ্ঠ আশরাফ সচকিত হয় বারান্দার দরজায় দাঁড়িয়ে থাকা দর্পণের দিকে। কফি হাতে দর্পণ মুখ বিকৃত করে তাকিয়ে আছে আশরাফের অদ্ভুত কথা শুনে। এতক্ষণ আগাগোড়া পর্যবেক্ষণ করছিল আশরাফের। আধাপুরো ওই লোকের এহেন আচরণ মানতে তার খানিক কষ্ট হচ্ছে। দর্পণকে দেখতেই আশরাফ টি শার্ট ঠিকঠাক করে
গলা খাকারি দিয়ে উঠল। দর্পণের প্রশ্ন অগ্রাহ্য করে উৎসুক কণ্ঠে বলল, দেখেছেন, ও চিনছে আমায়। আমাকে ছাড়া ও একটু ভালো নেই। ওকে আমি নিয়ে যাই। অবলা পাখি একটা, যার কাছে ভালো থাকবে তার কাছেই রাখা উচিত। এখানে পেছনকার দুশ্মনী টানা ঠিক নয়। আজকাল মানুষত্ব বোধ কোথায় যেন হারিয়ে গিয়েছে। কারোর মধ্যে বিন্দুমাত্র দেখা মেলে না। আপনি চাইলে আমি টাকাও দেব, যত টাকা আপনি চান। আশরাফের দৃষ্টি তখনও উৎসুক দর্পণের জবাবের আশায়। দর্পণ কপাল কুঁচকে নিরুত্তর থমথমে মুখে এক কাপ কফি এগিয়ে দেয় আশরাফের দিকে। হাতে থাকা একটা কলা লিলির খাঁচার ভেতর ঢুকিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলল, দুঃখিত, লিলিকে বেঁচে আমার ঘর সংসার চালাতে হবে, এত দারিদ্রতা আমার এখনো আসেনি। আসলে আপনার কথা ভেবে দেখব। আর একটা কথা, লিলি আমার ফ্যামিলি মেম্বার, আমার অংশ। লিলি আর আমি ছাড়া ঘরে কেউ থাকে না। লিলি না থাকলে আমার ঘর জনমানবহীন হয়ে পড়ে। তাই ওকে ওই বাড়িতে নেওয়ার চিন্তা আর কখনো মাথায় আনবেন না। লিলির ক্ষেত্রে দর্পণ শিয়াশার সাথেই কোনো আপোষ করতে নারাজ। সেখানে আশরাফ তো নিছকই দূর ছায়। আশরাফ দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় দর্পণের বিদ্রুপাত্মক কথা। শেষ পর্যন্ত এই তেরা মেজরের কাছে তাকে হাত পাততে হচ্ছে। কোথায় নামিয়েছে তাকে এই বেয়াদব মহিলা? লিলির দিকে রোষাগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে ভুলল না সে। অরুণোদয়ের সদ্য আলোকছটা কেবল বারান্দা জুড়ে লুটোপুটি খেতে শুরু করেছে। বাকি কিছুটা সময় নীরবেই কফি পান করলো দুজনে, একদম নির্বাক। আশরাফ জানে নীরবতা ভেঙে আশরাফ গম্ভীর মুখে শুধায়, সিয়ার সাথে কি হয়েছে? হওয়ার মতো কিছু তো নেই আর। শি ইজ গেটিং ম্যারিড। দর্পণের শীতল কণ্ঠস্বর, তবে ভেতরে যে চাপা ক্ষোভ তাচ্ছিল্য তা যেন স্পষ্ট আশরাফের কাছে। দুজনের মাঝে ভুল বোঝাবুঝি চলছে এটা বুঝতে পেরেই আশরাফ নিজের শক্ত খোলস থেকে বের হয়। দিন শেষে সত্য এটাই তার কাছে যে পৃথিবীর সব থেকে প্রিয় কিছু থাকলে সেটা হচ্ছে ভাগ্নির হাসি মুখ। দোলা ভাইয়ের ভেতরে লালন করা ভয়কে সে শ্রদ্ধা করে, কিন্তু মানতে পারছে না আপার সাথে সেই ঘটনা ঘটেছে, সেটা যে শিয়ার সাথেও ঘটবে এটা ভাবা নিতান্তই বোকামি। তারা যথেষ্ট শিয়ার সেফটির জন্য। ভুল বোঝাবুঝি কমাতেই দর্পণের দুর্বোধ্য মুখটির দিকে দৃষ্টি রেখে বলল, সিয়া নিজ ইচ্ছায় বিয়েতে রাজি হয়নি। দুলাভাই ওকে জোর করেছে রাজি হতে। সে কোনো বাচ্চা নয় যে তাকে জোর করে বিয়ে দেয়া যাবে। দর্পণ গমগমের স্বরে বলল, আপনার আমার দৃষ্টিতে সে হয়তো বাচ্চা নয়, কিন্তু তার বাবার দৃষ্টিতে সে সদ্য জন্মানো সেই ছোট্ট বাচ্চাই হয়। সন্তানের সুরক্ষার্থে একটা বাবাকে যতটা নিচে নামতে হয় সে নামতে রাজি। এমনি সন্তানও এক প্রকার বাধ্য হয় বাবার কাছে আত্মসমর্পণ করতে। যেদিন বাবা হবেন সেদিন বুঝবেন। শিয়ার ক্ষেত্রেও ঠিক এমনই কিছু হচ্ছে। দুলাভাই তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। কিসের জন্য? এমন কিছুর জন্য যার কোনো ভবিতব্য নেই। আই এম সরি টু সে মিস্টার আশরাফ, বাট আপনার দুলা ভাইয়ের ভয় তার ভ্রম। তার জীবনে যেটা ঘটেছে সেটা যে তার মেয়ের জীবনেও ঘটবে এমনটা ভাবা কি হাস্যকর নয়? আর আপনারা সকলে তার ভয়টাকে প্রশ্রয় দিচ্ছেন গোড়া থেকে উপড়ে না ফেলে। দর্পণ শক্ত কণ্ঠে বলল। আশরাফ সহমত হলেও প্রকাশ করার অবকাশ পেল না। চোখের পলকেই পরিস্থিতি যেন কেমন ওলট পালট হয়ে গিয়েছে। এর শেষ কি হবে সে জানে না। দুদিন পরে শিয়ার বিয়ে। নিঃসন্দেহে উমায়ের শিয়ার জন্য বেস্ট, কিন্তু বেটার যে এই মানুষটা। সবসময় বেস্টটা আমাদের জীবনে সুখ আনতে পারে না যতটা বেটার আনে। এখন শুধু সৃষ্টিকর্তা এবং পরিস্থিতির উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। তার প্রার্থনা শুধু এতটুকুই, শিয়াশা এবং শিয়াশার হাসি দুটোই সহি সালামত থাকুক, তাহলেই তার পৃথিবী সুন্দর। ফজরের নামাজ পড়ে শিয়াশা আজ আর ঘুমায়নি। মায়ের কাছে গিয়েছিল, উগ্রভাবে বাড়ন্ত ঘাসগুলোকে সমান করে কেটে দিয়েছে আর মায়ের সাথে গল্প করেছে। জানিয়েছে ভেতরে জমে থাকা আক্ষেপগুলোকে। মুহূর্তেই ওলট পালট হয়ে যাওয়া জীবনের তিক্ত এই মুহূর্তগুলো থেকে সে কিভাবে বের হবে। তার গতরে যে এখনো লোকটির সুভাষ বয়ে চলে। নাসাযন্ত্রের কামনীয় সুগন্ধটি একমাত্র ওই ব্যক্তির। তার কাছে ভালোবাসা জীবনের অর্থই তো মেজর দর্পণে হোসান। তবে আজ তাদের মাঝে এত দূরত্ব কেন? লোকটির কি তাকে মনে পড়ে না? ছুটে আসে না কেন? তাকে নিজের করে পেতে চাওয়ার একটুও আগ্রহ কেন নেই লোকটার মাঝে? একটা মানুষ তখন সবচেয়ে বেশি বিশেষ অনুভব করে যখন তার ভালোবাসার মানুষটি তাকে পাওয়ার জন্য দুনিয়া এপাশ থেকে ওপাশ করে দেয়। তাতে যদি উপসংহার বিচ্ছেদ হয় কোনো আক্ষেপ থাকবে না। লোকটা তো তাকে পাওয়ার জন্য লড়েছে। সেই অনুভূতিটুকু আগলেও অন্তত বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। কিন্তু দর্পণ তার মধ্যে
কেন এমন কিছু নেই, মায়ের কাছে এক বুক আক্ষেপ জানিয়ে এসেছে, তবুও যেন বুকটার ভার কমলো না, বরং বেড়ে গেল কবরস্থানের ঘাসের উপর হাঁটতে থাকা সাদা খরগোশটি দেখে। এটা যে লোকটার দেওয়া প্রথম উপহার ছিল, তাকে একটা বর এনে দিয়েছে সে। এখন সে 4টি সন্তানের মা, আশ্রমেই থাকে। আশ্রমের মাঠটি তাদের প্রিয়, কত বাচ্চারা তাদের সাথে খেলে, আদর করে। তারও যে লোকটির সাথে এমন একটা মিষ্টি পরিবারের স্বপ্ন ছিল, কাউকে বলতে দেবে না। তার দর্পণ অনাথ, পরিবারহীন, আজ যেন সব স্বপ্নই রয়ে গেল। আর মাত্র মাঝে 2 দিন, তারপর চিরতরে এই শিয়াশা মরে যাবে। কারণ এই শিয়াশার জীবন তো দর্পণ, দর্পণে যদি তার জীবনে না থাকে, তবে শিয়াশা থাকবে কি করে? অলস অবসন্ন দেহ টেনে হেঁচড়ে রান্নাঘরে নিয়ে গেল। রান্নাঘরে যেতেই দেখা মিলে মৃন্ময়ীর উদ্বিগ্ন চেহারা মলিনতায় ছেয়ে আছে। সে খানিক চিন্তিত লোচনে এগিয়ে যায়। মণিকে দেখতেই মৃন্ময়ীর দৃষ্টি খানিক চঞ্চল হয়। শিয়াশা তার মাথায় হাত বুলিয়ে চিন্তিত কণ্ঠে শুধায়, কি হলো, মুখের এই অবস্থা কেন? সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে আসো, শরীরের অবস্থা কি করেছো মৃন্ময়ী? মৃন্ময়ীর চেহারায় ইতস্ততা, আড়ষ্ট কণ্ঠে বলল, তোমায় কিছু বলার ছিল মনি। হ্যাঁ বলো। তা আবার এমন ঘটা করে বলার কি আছে? চেহারার এত ইতস্ততা কেন মৃন্ময়ী? মনির কাছে বলতে এত সংকোচ? শিয়াশা ইতস্ততা কাটাতে বলল। মৃন্ময়ী আড়ষ্টতার সহিত খুলে বলে সবকিছু। শিয়াশা অবাক হয়ে গেল মৃন্ময়ীর কথায়, থমথমে মুখে ধমকে উঠল মেয়েটিকে। বোকামি, এই কথা তুমি আমায় এখন বলছো? তাও আবার এমন মিনমিন করে? মৃন্ময়ী, কোন দুনিয়ায় বাস করছো? আমায় না বলতে পারো, কিন্তু মামুকে জানাতে? তবু এমন গুরুত্বপূর্ণ কথা চেপে রাখা তোমার উচিত হয়নি। মৃন্ময়ী ভয়ার্থ দৃষ্টিতে তাকায় মনির দিকে। 2 মাস যাবৎ তার পিরিয়ড হচ্ছে না। গতকাল খাবার খেতে গিয়ে পেট উগড়ে সব বের হয়ে এসেছে। সে তো ডাক্তার, তার কি হয়েছে বুঝবে। এই কথা ওই সারগরুকে বললে উল্টে খ্যাক করে দিয়ে উঠবে তার উপর। সে খাওয়া দাওয়া করে না, এর জন্যই এইসব হচ্ছে, এটাই তার মূল বক্তব্য হবে। শিয়াশা চঞ্চল পায়ে নিজের ঘরে গেল। মেডিসিনের বক্সগুলোর মাঝে কাঙ্ক্ষিত জিনিস খুঁজলেও পেল না। সে কাউকে কিছু বলল না। একটু বেলা গড়াতেই সে মৃন্ময়ীকে নিয়ে হাসপাতালে চলে যায়। মৃন্ময়ী ভয়ার্থ কণ্ঠে কয়েকবার জিজ্ঞাসা করেছে মনিকে, তার কি কোনো বড় অসুখ হয়েছে? প্রেক্ষিতে শিয়াশা নিরুত্তর ছিল, কিছু বলেনি। এক বুক নিরাশা নিয়ে শিয়াশার কথা মতো সব টেস্ট করানো হয়। রিপোর্ট হাতে শিয়াশা থমথমে মুখে মৃন্ময়ীর কাছে আসে। মৃন্ময়ী কয়েকবার প্রশ্ন করে কি হয়েছে, পরিপ্রেক্ষিতে মেয়েটির অশ্রুসিক্ত নয়ন থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মৃন্ময়ী খুব বেশি অবাক হয় না। ইদানিং প্রায়শই মনির চোখে পানি দেখা যায়। শিয়াশা অশ্রুসিক্ত চোখ দুটো হাসি মুখে মুছে ফেলে। মৃন্ময়ীর হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নেয়, তাতে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে কৃতজ্ঞতার সাথে বলে, ধন্যবাদ পিচিমে, আমাদের জীবনে হাসার জন্য। 3 বুড়োর সাথে থেকে থেকে বোরিং লাইফ লিড করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ধন্যবাদ আমার পরিবারটা পূরণ করে দেওয়ার জন্য। কতদিন হলো ঘরটা ঝিমিয়ে আছে, একটু আনন্দের ছোঁয়া নেই, চারিদিকে শুধু বিষাদ। এবার যেন আমাদের বোরিং লাইফ মজাদার হয়ে উঠবে। এখন আর 3 বুড়ো শুয়ে বসে দিন কাটাতে পারবে না, ছোট ছোট পা দুটোর পেছনে দৌড়াতে হবে। মৃন্ময়ীর বুঝতে বাকি থাকে না শিয়াশার কথার মানে। উল্লাস ভয় দুটোই চেকে বসলো বদনে। প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। আনমনে হাতটি ঠেকেছে সমতল উদরে। মনে চলছে শুধু এখানে তাদের ছোট্ট একটি অংশ রয়েছে। তার মাথায় চলছে শুধু ওই খ্যাপা ষাঁড় গরু তাকে হাতের কাছে পেলে খেয়ে ফেলবে। দুপুর 2টো। আশরাফ বিষণ্ণ উদাস মনে ঘরে ঢোকে। কি হতো লিলিকে দিলে? ওখানে কোনো মানুষ নেই, একা একা থাকার চেয়ে তার কাছে থাকলে অন্তত কোম্পানি তো পেত। ঝগড়ুটে মহিলা ঝগড়া করার মানুষ পেত, আরো কিছু নতুন নতুন খারাপ কথা শিখতে পারত। ঢুকতেই বসার ঘরে বাবার দেখা পেল। সদ্যই বাহির থেকে এসেছে সেও। আশরাফ ডাইনিং টেবিলে হেঁটে গেল। 1 গ্লাস পানি ঢালতেই টেবিলের উপর রাখা মিষ্টির দিকে চোখ যায়। টেবিলের অর্ধেকটা মিষ্টির প্যাকেটে ভরিয়ে রেখেছে। সে ভ্রু কুঁচকে বাবার উদ্দেশ্যে শুধায়, ঘরে তো মিষ্টির অভাব নেই। শিয়ার বিয়ের মিষ্টি তো পরশু আসবে, তাহলে এত মিষ্টি এত তাড়াতাড়ি কেন আনলে? আসফাক আহমেদ হাতের জুসের গ্লাস রেখে গম্ভীর গলায় বলল, এগুলো সিয়ার বিয়ের জন্য নয়, বাইরের মানুষকে দেওয়ার জন্য। তবে তোমার বিয়ের জন্য বিয়ে করেছো তুমি? বাবার কথা শেষ করতে না দিয়েই আশরাফ ব্যগ্র কণ্ঠে শুধায়। আসফাক আহমেদ কটমট করে তাকালো ছেলের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল,
অসভ্য হচ্ছ দিন দিন। সাহেবের সাথে থাকতে থাকতে কেয়ারলেস, দায়িত্বজ্ঞানহীন। স্ত্রী যে অসুস্থ তার দিকেও খেয়াল থাকে না। মেয়েটার কী অবস্থা হয়েছে, শরীরের খেয়াল আছে? বাবা হচ্ছ, তার খেয়াল তো নেই। আশফাক আহমেদ রাগে গজগজ করে উঠল। গিন্নি বলে গিয়েছে আশরাফ নাকি মৃন্ময়ীর শরীরের দিকে কোনো খেয়াল রাখে না, শুধু ধমকায়। আশা যখন প্রথমবার অন্তঃসত্ত্বা হয় তখন সাইফও এমন দায়িত্ব জ্ঞানহীন কেয়ারলেসের পরিচয় দিয়েছিল। তার সাথে আধা ঘন্টা যাবৎ তর্ক করেছিল সে মিথ্যা কথা বলছে, আশা গর্ভবতী হতেই পারে না, সাইফের বক্তব্য এটাই ছিল। আশা ভার্সিটিতে অসুস্থ হয়ে পড়েছিল, কর্তৃপক্ষ তাকে ফোন করলে সে মেয়ের কাছে ছুটে গিয়েছিল। একবারে চেক আপ করিয়ে বাসায় এনেছিল। সত্য জানার পর সাইফ 3 দিন পর্যন্ত মুখ লুকিয়েছিল শ্বশুরের থেকে। আশরাফ পানি হাতে পিটপিট করে তাকিয়ে আছে। শেষের কথাটা যে তার মাথার উপর থেকে গিয়েছে। সে অপ্রস্তুত এদিক ওদিক তাকাতে লাগলো, দেহ জুড়ে অদ্ভুত উত্তেজনা। সে জানে এটা মিথ্যা কথা, এমনটা হতেই পারে না। বাবা শব্দটা এত সহজ নাকি? এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, যার একরত্তি পরিশ্রমও সে করেনি। তবে এটা তো অসম্ভব। পুনরায় কপাল কুঁচকে বলল, বয়সের সাথে সাথে মাথাটাও গিয়েছে নাকি? ম্যানারলেস ছেলে, আমার সামনে থেকে সরো। তোমাদের থেকে গিন্নি আরও দায়িত্ববান। ওইটুকু মেয়ের কাছ থেকে শেখো। কোন মুখে আবার কথা বলো? হ্যাঁ, লজ্জা করে না? আশফাক আহমেদ রাগান্বিত স্বরে বলল। আশরাফ এবার বিচলিত হয়, বাবার দৃষ্টি এবং কথা এড়িয়ে এদিক ওদিক দৃষ্টি ফেলে। সকলে কোথায়? করিডোর থেকে মিনি হেলে দুলে বের হচ্ছে। সে এগিয়ে যায় মিনির কাছে। এই মিনি, তোর মামি কই? মিনির মুখ থমথমে ধারণ করলো। বিগত বহুদিন যাবৎ সে ঘরের এই 3 বুড়োর সাথে কথা বলে না, দূরত্ব বজায় রেখে চলে। এর কারণ হলো তারা জোর করে আপাকে বিয়ে দিচ্ছে। প্রতি রাতে আপা যে কান্না করে তার প্রত্যক্ষ সাক্ষী সে। আপা ভাবে সে ঘুমাচ্ছে, কিন্তু সে ঘুমায় না। সেই ক্ষোভ থেকে এদের এখন মিনির সহ্য হয় না। হাতের গামছা চুল থেকে নামিয়ে ঝামটা মেরে বলল, আমি জানি না, আপনি নিজে খুঁজে নেন। আশরাফ হতভম্ব হয়ে গেল ওর ঝামটা খেয়ে। কিছু বলতে যাবে তার আগেই মিনি সশব্দে নিজের ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। সে হাত কিরমির করে উঠল, বিড়বিড় করে বলল, সব কটা তেজ বেরোচ্ছে। ওদিকে ওই বেয়াদব মহিলা, আর এখানে এই ঢঙ্গির। এখন দেখা বাকি ওই ইঁদুর ছানা কি শুরু করছে। সে সারা বাড়ি নজর ঘুরাতে ঘুরাতে নিজের ঘরে গেল। বাথরুম থেকে পানির আওয়াজ আসছে, তার মানে ইঁদুর ছানা ওখানে। তবে ভেতরকার উত্তেজনা যেন চাপিয়ে রাখার মতো নয়। বাবা কি বলল তার সত্যতা যাচাই না করে যেন শ্বাস ফেলা দুষ্কর। বাথরুমের দরজা নক করতে যাবে তখনই চোখ যায় বিছানার পাশে ছোট্ট টেবিলটার উপর রাখা মেডিকেল ফাইলের উপর। আশরাফের উত্তেজনারা যেন এবার বাঁধ ভাঙে। একবার চঞ্চল দৃষ্টি বাথরুমের বদ্ধ দরজার দিকে নিক্ষেপ করে ত্রস্ত পায়ে এগিয়ে কাগজটি হাতে নিল। মৃন্ময়ীর প্রেগন্যান্সি রিপোর্ট। 10 সপ্তাহের অন্তঃসত্ত্বা মৃন্ময়ী। মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল তার। লাগাতার কয়েকবার রিপোর্টটির আদ্যপ্রান্ত পড়ল, তবুও মানতে নারাজ সে বাবা হচ্ছে। বিছানা ঘেঁষে তোয়ালে হাতে মৃন্ময়ী জড়সড় ভীত সন্ত্রস্ত চিত্তে দাঁড়িয়ে আছে। সম্মুখে আশরাফ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ঠিক পঞ্চমবারের মতো ঠান্ডা গলায় আবারও প্রশ্ন করলো। এসব কি করে হলো? মৃন্ময়ী আড়ষ্টতা ভেঙে মিনমিন করে বলল, জানি না। আশরাফ চড়াও হয়ে উঠল। খবরদার আমার সাথে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবে না। সেদিন সকালে আমি তোমায় একটা ওষুধ দিয়েছিলাম, খেয়েছিলে? সত্যি কথা বলবে, নয়তো মুখ ভেঙে দেবো। মৃন্ময়ীর মনে পড়ে সেদিনের কথা। আশরাফ সকাল সকাল তার হাতে একটা ওষুধ দিয়ে তেরা কণ্ঠে খোঁচা দিয়ে বলেছিল, এটা তাড়াতাড়ি খাও, নয়তো তোমায় খুঁজে পাওয়া যাবে না। আশরাফ এর খোঁচা মারা কথায় সে রাগ দেখিয়ে ওষুধটা খায়নি, ছুঁড়ে ফেলে দিয়েছিল। প্রমাণ করতে চেয়েছিল ওটা না খেয়েও সে ঠিক থাকবে। অতটা দুর্বল সে নয় যতটা আশরাফ ভাবে, আর কথায় কথায় তাকে খোঁচা দেয়। কি হলো বলছো না কেন? আশরাফ ধমকে উঠল। মৃন্ময়ী ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল, ধীর গতিতে ডানে বামে মাথা নেড়ে না জানায়। আশরাফ যেন এবার রাগে ফেটে পড়ল। তেড়ে এসে উগ্র চিত্তে মেয়েটির কোনোই টেনে নিজের কাছে নিয়ে আসে। হেসে হেসিয়ে বলে, তুমি কি বোকা নাকি? বোকা সাজার ভান করো? হ্যাঁ, একটা 22 বছরের মেয়েকে কি এখন এইসব জিনিস হাতে কলমে বুঝিয়ে বলতে হবে? বাতাসে বড় হয়েছো, পড়াশোনা কি আদৌ কিছু করেছিলে? তোমার কি মনে হয় আমি সব সময় তোমার সাথে ফাজলামো করি? আমি কি ওষুধ নিয়ে ফাজলামো করব? তোমার কি উচিত ছিল না আমার কথা শোনা? আমি তো এত দূর বুঝিনি। হ্যাঁ, ওটাই পারবে, শুধু নিজের তো কোনো বুঝ নেই, অন্য কেউ বুঝাতে আসলেও বুঝবে না।
পারো শুধু বোকামি করে আমার মেজাজ খারাপ করতে। আশরাফ রাগান্বিত গলায় চেঁচিয়ে উঠল। মৃন্ময়ী কান্নারত অসহায় কণ্ঠে বলল, আপনি এমন করছেন কেন? আমি মানছি আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। তাছাড়া যার আশা সে আসবে, এখানে আমাদের কোনো হাত নেই। কে বলেছে হাত নেই? তুমি যদি ওই দিন ওষুধটা খেতে তাহলে তো আর ওই দিন দেখতে হতো না। নিজের শরীর দেখেছো? খুদিলে উড়ে যাবে, চোখ গর্তের ভিতরে ঢুকে গেছে, শরীরে হাড়গোড় সব গোনা যায়, 80-70 বিপি। এই শরীরে একটা বেবি ক্যারি করবে কি করে তুমি? মাতৃকালীন অসুস্থতা সহ্য করতে পারবে তুমি? মা হওয়ার অতটা সহজ নয়। যে বললাম আর হয়ে গেলে। তুমি জানো প্রসব বেদনা কতটা ভয়ানক? একজন স্বাভাবিক মানুষ 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। সেখানে একটা গর্ভবতী মহিলাকে প্রসব বেদনায় সময় 57+ ইউনিট ব্যথা সহ্য করতে হয়। যেই ব্যথা একসাথে শরীরে 20টি হাড় ভাঙ্গার সমান। সেই ব্যথা তুমি সহ্য করতে পারবে 45 কেজি ওজনের এই দেহ নিয়ে? রাগে আশরাফ রীতিমতো কাঁপছে। মৃন্ময়ী ফুপিয়ে কাঁদছে আশরাফের চিৎকার চেঁচামেচিতে। চোখ তুলে তাকাই রাগান্বিত ওই মুখটির দিকে, কান্নারত গলায় তেজ দেখিয়ে বলে, তো এখন কি করবো? মেরে ফেলবো যে আসছে তাকে? আশরাফ থমকে গেল। চোয়াল শক্ত করে ঠোঁটে ঠোঁট চেপে ক্রুদ্ধ দৃষ্টিতে ক্ষণকাল তাকিয়ে থাকে কান্নারত মুখশ্রীটির দিকে। কোন প্রকার উত্তর না করেই এক প্রকার ছুঁড়ে ফেলে দিল আঁকড়ে ধরা কনুই। মৃন্ময়ী ধাক্কা সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। আশরাফ সশব্দে টেবিলে লাথি মেরে ঘর থেকে বের হয়ে যায়। আর সদ্য মা হওয়ার মিষ্টি অনুভূতি অনুভব করতে পারা মেয়েটি হাঁটু আঁকড়ে শব্দ করে কাঁদতে লাগলো। মনে মনে ঠিক করে আশরাফ যদি বাচ্চাটাকে রাখতে না চায় তবে সে চলে যাবে এই ঘর থেকে, অনেক দূরে চলে যাবে, আর কখনো আসবে না। একটা মেয়ে হিসেবে সেই দুর্বল হলেও মা হিসেবে সে অনেক শক্তিশালী। তার বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্যে হাড় ভাঙা ওই প্রসব বেদনাও সে হাসি হাসি সহ্য করে নেবে। তবুও তার বাচ্চাকে সে পৃথিবীর আলো দেখাবে। বাকি দিনটুকু কেউ কারোর সাথে কথা বলল না আশরাফ মৃন্ময়ী। এদিকে সাইব পুরো ক্যান্টনমেন্টে মিষ্টি বিতরণ করেছে তাদের ঘরে নতুন সদস্য আসার সুসংবাদে। সন্ধ্যায় মৃন্ময়ীর বাড়িতে গাড়ি পাঠিয়ে তাদের সকলকে এই বাড়িতে নিয়ে এসেছে। পুরোটা সন্ধ্যা খুব হই হুল্লোড়ে আনন্দে কাটিয়েছে সকলে। শিয়াশা হাসপাতাল থেকে আসার সময় মৃন্ময়ীর জন্য পছন্দনীয় খাবার কিনে এনেছে। আশরাফকে কাছে বসিয়ে বুঝিয়েছে কিভাবে মৃন্ময়ীর খেয়াল রাখতে হবে। একটু আধটু বকেও দিয়েছে সে কেন এতটা কেয়ারলেস। মেয়েটা এতদিন ধরে অসুস্থ অথচ সে একটুও টের পায়নি। আশরাফ পুরোটা সময় থমথমে মুখে ভাগ্নির কথা শুনেছে, হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে। মৃন্ময়ী বারবার পর্যবেক্ষণ করছিল আশরাফকে, আর ততবারই তার ভেতরটা ভেঙে আসছিল। লোকটার মধ্যে কি একটুও বাবা হওয়ার অনুভূতি কাজ করছে না? এমন পুরুষও রয়েছে। একটু হাসি দেখা যায়নি আশরাফের মুখে সেই থেকে, এমনকি কারোর সাথে ঠিক করে কথাও বলেনি। মৃন্ময়ী বুঝতে পারলো আশরাফ কোনো ক্রমেই বাচ্চা চাই না। রাত একটা, অন্ধকার ঘরে মৃন্ময়ী একা শুয়ে আছে। আশরাফ আসেনি ঘরে ঘুমোতে। ঠোঁট কামড়ে কান্না আটকালো মৃন্ময়ী। আলগোছে উদরে হাত থেকে ফ্যাসফেসে গলায় বলল, তোর কোনো বাবার দরকার নেই, তোর মাই যথেষ্ট তোর জন্য। তোকে সুস্থ সবল পৃথিবীতে আনবো আর বড় করবো। কোনো বাবার নেই তোর। তন্মধ্যেই দরজা আটকানোর শব্দে মৃন্ময়ী সচকিত হয়। চোখ মুছে চুপচাপ বিছানার কিনারা ঘেঁষে জড়সড় হয়ে শুয়ে থাকে। আশরাফের দিকে একরত্তি মনোযোগও দিল না। ঘুমানোর প্রয়াস করলো, তবে ঘুম চোখ ভর করার সুযোগ পেল না। বলিষ্ঠ দুটো হাত হ্যাংলা পাতলা দেহটি পেঁচিয়ে নিজের কাছে নিয়ে নিল। মৃন্ময়ী রাগে ফেটে পড়লো আশরাফের এমন আচরণে। নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে ছোটার চেষ্টা করলো আশরাফের বাঁধন থেকে, কিন্তু অনেক চেষ্টার পরেও পারলো না পুরুষালী ওই শক্তির কাছে। না পেরে রাগে কান্না করে দিল। ছাড়ুন, আমায় ধরবেন না। যার কাছে আমার সন্তানের স্বীকৃতি নেই তার ধারে কাছেও আমি ঘেসবো না। দূরে সরুন, আমি কালকেই ঘর ছেড়ে চলে যাব, থাকবো না এখানে। অনবরত আশরাফের বুকে আঘাত করতে করতে বলল মৃন্ময়ী। আশরাফ নিরুত্তর শক্ত করে জড়িয়ে ধরে কান্নারত হেঁচকি তোলা দেহটিকে। কিছুটা সময় শব্দ করে কাঁদতে কাঁদতে মৃন্ময়ী নিঃশব্দে কাঁদতে লাগলো। পেছন থেকে ঘাড়ে মুখ ডুবিয়ে থাকা ব্যক্তিটি তখন সযত্নে ঘাড়ে লেপ্টে থাকা চুলগুলো গুছিয়ে দিতে দিতে মিহির স্বরে বলল, আমার বাবা হওয়ার অনেক ইচ্ছা। ছোট ছোট হাত পাগুলো আমার বুকের উপরে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকবে। আদো আদো কণ্ঠে আমার পাপা বলে ডাকবে। দুলাভাইকে কত বাচ্চারা পাপা বলে ডাকে,
তখন আমার খুব আফসোস হয়। আমাকে পাপা বলে ডাকার কেউ নেই। মাঝে মধ্যে ইচ্ছে হতো তোমায় বলবো, কিন্তু তোমার শারীরিক কন্ডিশন দেখে সাহস হয়ে উঠতো না। আবার ভয়ও হতো, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি। আমার যদি এখনো একটা বাচ্চা না হয়, তবে আমি যদি মরে যাই আর আমার বাবা হওয়ার হবে না। কিন্তু কখনো সাহস হয়ে উঠতো না তোমাকে বলার। এতটুকু বলে আশরাফ থামে। মৃন্ময়ী স্তম্ভিত হয়ে যায় আশরাফের কথায়। তার স্তম্ভিত চিত্ত নড়ে চড়ে উঠল শাড়ি ছাপিয়ে উন্মুক্ত উদরে পুরুষালী হাতের বিচরণে। নিঃশ্বাস ঘন হয়ে আসে, সেটে যায় বলিষ্ঠ বুকটায়। পুনরায় সেই মিহি আওয়াজ শব্দ তুলল নিস্তব্ধ ঘরটিতে। এক বুক আকাঙ্ক্ষা নিয়ে আশরাফ বাচ্চাদের মতো অনুনয় করে বলে, আমি তোমায় অনেক খেয়াল রাখবো, কোনো কষ্ট হতে দেব না, একটুও ধমকাবো না, রাগ দেখাবো না, অনেক ভালোবাসবো। হাড় ভাঙ্গা ওই প্রসব বেদনাও সহ্য করতে দেব না। তার আগেই সি সেকশন করিয়ে বাবুকে বের করে নিয়ে আসবো, বুঝেছো? তবু ওকে মেরে ফেলার কথা মুখেও এনো না। আমার রুহ কেঁপে উঠেছিল তোমার মুখে ওই কথা শুনে। নিজেকে সামলাতে পারছিলাম না আমার বাচ্চাটাকে মৃত্যুর কথা শুনে। মৃন্ময়ী চোখ তুলে তাকায় আশরাফের দিকে। হঠাৎ করেই সে আবারও কেঁদে উঠল। আশরাফের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা জড়িয়ে ধরল শক্ত করে। কাঁদতে কাঁদতে বলল, তাহলে দুপুরে অত বকলেন কেন, অত রাগ দেখালেন কেন? এই কথাগুলো তখন বলতে পারলেন না? বাবা হচ্ছেন শুনে কেউ অমন ব্যবহার করে? আশরাফ ছলো ছলো নয়নে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাচ্চার থেকেও আমার কাছে তোমার সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমায় হারিয়ে ফেলবো। কিন্তু সিয়া আমায় বুঝিয়ে বলেছে তোমার থেকেও নাকি ছোট রুগ্ন দুর্বল দেহের মেয়েরা মা হয়, তাদের কিছু হয় না। আর তোমার তো আমরা সকলে খেয়াল রাখবো, কিছু হবে না, আমরা কেউ কিছু হতেই দিব না। অষ্টপুটে তৃপ্তির হাসি ফুটে ওঠে মৃন্ময়ীর। আলগোছে পুরুষালী মুখটাই আন্তঃস্পর্শে ভরিয়ে তোলে। আমি ভেবেছিলাম আপনি বাবুকে ছাড় না। 100 বার চাই, বাবুকে চাই, বাবুর মাকেও চাই। ধন্যবাদ ইঁদুর ছানা, এই বুড়ো রাগ চটা হুলো বিড়ালের সাথে মানিয়ে নেওয়ার জন্য। আমি জানি তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। আশরাফকে সম্পূর্ণ কথা বলতে না দিয়েই মৃন্ময়ী ব্যগ্র প্রতিবাদী কণ্ঠে নাকচ করে বলল, না না না, আমি বেটার কাউকে চাই না। আমি আজন্মই বুড়ো রক্তটা হুড়ো বিড়ালটাকেই চাই। আশরাফের ওষ্ঠপুটে প্রশান্তির হাসি ফুটে উঠল নেংটে ইঁদুরছানার কথায়। রাতের ব্যবধানেই চৌধুরী নিবাস সহ ক্যান্টনমেন্টের এক বিশাল পরিধির জায়গা সেজে উঠেছে রং বেরঙের আলোকসজ্জায়। ক্যান্টনমেন্টের কোনা কোনা জমজমাট হয়ে উঠেছে শিয়াশার বিয়ের খবরে। মেয়েটি যে সবার কাছে প্রিয়, সকলে হাতে হাতে যোগদান করছে সাইফের সাথে। এর আমেজ সেনানিবাসের সকলের মাঝেও রয়েছে। সাইফ এখানে রয়েছে বহু বছর, সকলের সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ক্যান্টনমেন্টের কনভেনশন হলে বিয়ের সকল আয়োজন হচ্ছে। মৃন্ময়ী অসুস্থ, মেয়ের নিজেরও একটা স্পেস দরকার। এই ভেবেই সাইফ ঘরে কোনো প্রকার ঝামেলা করেনি। আশ্রমের বাচ্চারা অবাক কম, উল্লাসিত বেশি। শিয়ার বিয়ে খুব মজা হবে। পুরো সপ্তাহটা আইসক্রিম পার্লার 24 ঘন্টা খোলা থাকবে। আশ্রমের 3 তলায় বাচ্চাদের গেম সাইড ও সবসময় খোলা থাকবে। পড়াশোনার কোনো চাপ নেই। এই আনন্দেই তারা খেই হারা শিয়া দূরে চলে গেল কি না গেল তাতে তাদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। তাদের এত আনন্দ দেখে ন্যানিরা বলেছে শিয়া চলে যাচ্ছে অন্য বাড়িতে, আর তাদের সাথে থাকবে না, খেলবে না, ঘুরতে নিয়ে যাবে না। পরিপ্রেক্ষিতে বাচ্চারা খিলখিলিয়ে হেসে উঠেছে। হাসতে হাসতে হেলে দুলে বলেছে, পচা সিস্টার, সিয়া আবার কোথায় যাবে? কোথাও যাবে না, তুমি কিছু জানো না, বোকা তুমি। বিয়ে হলে সবাই আনন্দ করে, খাওয়া দাওয়া করে, নাচানাচি করে, সাজুগুজু কোথাও চলে যায় না। দেখনি মামু বিয়ে করেছে, তখন আমরা কত সুন্দর করেছি। মামু কি কোথাও চলে গিয়েছে? সে তো আরও মিষ্টি মামুনি নিয়ে এসেছে। ন্যানির কথায় পাত্তাই দেয়নি তারা। ন্যানিরা হতাশার নিঃশ্বাস ত্যাগ করে বাচ্চাদের অবুঝ কথায়। তবে যারা বিয়ে শব্দটির অর্থ বুঝতে পারছে তাদের অবস্থা শোচনীয়। আশ্রমের 6 জন বাচ্চা যারা 12 বছরের ঊর্ধ্বে, তাদের মধ্যে 2 জন ছেলে মিনির সাথে একই শ্রেণীতে পড়ে। শিহাদ আর আইদিন যারা সকাল থেকে শিয়াশার কাছে ঘাপটি মেরে বসে আছে। ঘুম থেকে উঠেই দুজনের ফুলানো মুখ দেখে শিয়াশা মলিন হাসে। কখনো বিছানায় গড়াগড়ি খাচ্ছে, কখনো তার ঘরে ঝোলানো কঙ্কাল নিয়ে নাড়াচাড়া করছে, তো কখনো শিয়াশার জামা কাপড় ধরে তার পিছু পিছু হাঁটছে আর মুখ ফুলিয়ে বলছে, বিয়ে কেন করছো শিয়া? বিয়ে করা কোনো প্রয়োজন?
আর কি এভাবে ভালো নেই? তুমি আমাদের সাথে থাকতে চাও না? সকাল 8টা, হাসপাতালের ব্যাগ গোছাতে থাকা শিয়াশা পুনরায় একই প্রশ্নে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে আইদিনের দিকে। শিয়াশার বিরক্তি দৃষ্টি দেখতেই দুজনের মুখ ফুলিয়ে দৃষ্টি এড়াতে শুরু করলো। আইদিন অলস ভঙ্গিতে বিছানায় গড়াগড়ি শুরু করলো। সিহাত ঝুলন্ত কঙ্কালটির হাড় গুনতে লাগলো। শিয়াশা ডানে বামে মাথা নেড়ে ব্যাগটা রাখে। হাসপাতালে যাবে, আজকে ডিউটি করেই ছুটি। সে টি টেবিলের উপর রাখা 3টে চিকেন বানের প্লেট নিয়ে এগিয়ে যায় তাদের কাছে। ম্ল্যান কণ্ঠে তৃতীয়বারের মতো বলল, সিয়া দাইদু, এটা খেয়ে নাও, এত দেরি করো না। উঠেছ সেই কখন? না খেয়ে এখানে বসে বসে আছো কেন? সিহাত এগিয়ে আসে, মলিন মুখে বলল। তুমি চলে যাবে দুদিন পরে আমাদের ছেড়ে? মেয়েটির বদন খানিকটা কেঁপে উঠল ভারী কঠিন শব্দের বুনন বাক্যটিতে। তার নীর এবার অন্য কোথাও বাঁধতে হবেই, কারণ সে মেয়ে হয়ে জন্মেছে। মেয়েদের চিরকাল এক ঘরে থাকতে নেই, তাদের একদিন না একদিন অন্যের ঘরে যেতেই হবে। তবে তার ক্ষেত্রে এত বিড়ম্বনা কেন? সে কি স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, নাকি তাকে বাধ্য করা হচ্ছে? কেমন যেন চোখের সামনে থেকে সেসব হারিয়ে ফেলছে, তবুও কিচ্ছুটি করবার তার নেই। এই সময় যে ওই শক্তপোক্ত ব্যক্তিটির একটু আশ্রয়ের প্রয়োজন ছিল, সে তো কথা দিয়েছিল যে কোনো ঝড় আসলে তার ব্রহ্ম মাঝে আঁকলে নেবে। তবে কিভাবে এত বড় ঝড়ের মাঝে তাকে একলা ফেলে রাখলো? সে কি জানে না তার শিয়া কত অসহায় তাকে ছাড়া? শিয়া নির্ভরশীল হতে ভালোবাসে ওই মানুষটির উপর, কিন্তু মানুষটি যে তার প্রতি একরাশ অবহেলা। তাই আজ পরিস্থিতিও তার প্রতি নির্দয়, আর সে নিরুপায় এই পরিস্থিতি মেনে নিচ্ছে। কেননা পরিস্থিতি যে বড্ড শক্তিশালী মুহূর্তে এই মানুষের মধ্যকার সম্পর্ক গোটা জীবনই বদলে দেয়। তপ্তশ্বাস ঠিকরে বের হয়ে এলো ভেতর থেকে। চিরচেনা সেই সেনানিবাসে বাচ্চাদের সাথে আর কি কখনো ভোর দেখা হবে? বসন্তের শেষে সেই উঁচু টিলায় শত শত ডেইজির মাঝে কি আর শুয়ে থাকা হবে? নাকি জীবনের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাবে বহু দূরে, যেখানে চঞ্চল প্রাণবন্ত প্রকৃতিপ্রেমী মেয়েটি ও কাঠখোট্টা এক মেজরের প্রেম সন্ধি ক্রমশই অপমৃয়মান। সেই ছোট্ট 1.5 বছর বয়স থেকে তার চোখের সামনে বড় হয়েছে দুজন, বারন্ত সব আচরণের সাক্ষী। দেখতে দেখতেই পুরুষালী বৈশিষ্ট্য এখন প্রকাশ পাচ্ছে। আলগোছে মাথায় হাত বুলিয়ে মিহিস্বরে বলে, কত বড় হয়ে গিয়েছো? কোথা ঘোরাচ্ছ কেন? সিহাদও তার কোলে মাথা এলিয়ে দিতে দিতে শুধায়। শিয়াশা প্লেট থেকে 2টো চিকেন বান তাদের হাতে তুলে নেয়, নিজেও একটি নেয়। দুজনকে মেকি বুঝে দিতে বলল, বেশি দূর না, তোমরা ডাকলেই আমি চলে আসব, কিংবা তোমরাও যেতে পারবে। ড্রাইভার আঙ্কেলকে বলবে, সে তোমাদের যখন তখন নিয়ে যাবে। বিয়ে না করলে হয় না? হুম, পরে একদিন তোমরাই বলবে, আমরা তোমাকে আর আমাদের বাড়ি রাখতে পারবো না। মেয়েরা ভাইদের বোঝা হয়ে যে, তাই আগেই আমি চলে যাচ্ছি। সরব কণ্ঠে বসে সিহাত আইদিন কপট রাগ দেখিয়ে বলে, তুমি এটা বলতে পারলে? কেন পারবো না? যেটা সত্যি সেটাই বলছি। এমনই হয়ে আসছে সভ্যতার শুরু থেকে। বন্ধুর কোনো ভাই ঘরে বসিয়ে খুঁটি বানিয়ে সারা জীবন বয়ে চলতে চায় না, তাদের কাছে বোঝা মনে হয়। গড়ে 2-1জন ভাই হয় যারা আজীবন বোনকে আগলে রাখে, কিন্তু সবাই নয়। তাহলে ওই 2-1জনই আমরা তোমাদের সারা জীবন আগলে রাখবো। তুমি বিয়ে করো না। হাজারো ক্লেশের মাঝে শিয়াশা প্রফুল্ল চিত্তে হেসে উঠল। আলগোছে হাত বাড়িয়ে দুজনকে জড়িয়ে ধরে। সকাল সকাল চৌধুরী নিবাস আড়ম্বরপূর্ণ হয়ে উঠেছে। মিনির গ্রামের বাড়ি থেকে তার বাবা মা ভাই বোন এসেছে। মৃন্ময়ীর বাসার সকলেও এসেছে। বিয়ে বাড়ি কাজের শেষ নেই, কাজ না থাকলেও কোত্থেকে যেন উদয় হবে। বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে সাইব, কাঁধে মৃণাল ঝিমিয়ে পড়ে আছে। সদ্য ঘুম থেকে উঠেছে। তন্মধ্যেই সাই সাই করে 2টো গাড়ি থামলো তার সামনে। সাইব ব্যস্ত পায়ে এগিয়ে গেল। দরজা খুলে দিতেই গম্ভীর মুখশ্রীর এক বয়স্ক লোক বের হয়ে আসলো। সাইফ নরম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আব্বু। এতটুকু প্রত্যুত্তর করেই শাহেদ চৌধুরী গটগট করে সাইফকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। সাইফ কপাল কুঁচকে মুখ বিকৃত করে সেদিকে একবার তাকায়। এই বুড়োদের দাপট দেখলে তার গা জ্বলে যায়। ঘরে একজন রয়েছে, আর এই একজন তেরছা চোখে সেদিকে তাকিয়ে থাকলেই কেউ কাঁধ চাপড়ে নেয়। সাদাব হাসি মুখে দাঁড়িয়ে আছে। সাইফ বিকৃত মুখে ভাইয়ের দিকে তাকায়, কপট অভিযোগ করে বলে, দেখলে কেমন করলো? একটু সালামের উত্তর দিলে কি তার একটা অঙ্গ খসে পড়ে যেত?
সাদাব হাসে, পুনরায় কাঁধ চাপড়ে বলে, ওসব মাথায় নিস না, বয়স হয়েছে, রাগ নাকের ডগায় থাকে। এই এক কথা আমাকে সেই ক্যাডেটে থাকাকালীন সময় থেকে বলে আসছো। তার বয়স কম ছিল কবে তাহলে? সাইফ ভোতা মুখে বলল। সাদাব উত্তর করে না। এ যে বড় ভাই সুলভ আচরণ, এর ব্যাখ্যা নেই। সে সাইফের থেকে মৃণালকে নিয়ে নেয়। বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে সাইফের উদ্দেশ্যে আদেশ ছুড়ে বলে, মালপত্র ঠিকভাবে ঢোকাবি, কোনো কিছু নষ্ট না হয় যেন। তোর ভাবি শিয়ার জন্য অনেক কিছু বানিয়ে এনেছে। হ্যাঁ হ্যাঁ, কামলা পেয়েছো তো আমায়। ঠিকভাবে কথা বলবে না, তাদের মালপত্র টানবো আমি। সব এখানে বসে বিলিয়ে দেব দরিদ্রদের মাঝে। সবার আগে তোমার ওই বুড়ো বাপেরগুলো দেবো। সাইফ তিরিক্ষে মেজাজ দেখিয়ে বলল। সাদাবের স্ত্রী হেসে উঠল সাইফের কথায়। সাইফের বাবার কখনোই তার চাকরি পছন্দ ছিল না, কিন্তু যখন আশাকে বিয়ে করে আনলো, একটা সংসার হলো, দায়িত্ববান হলো, ঘরমুখো হলো, তখন সে খুব খুশি ছিল। ছেলের প্রতি একটু নরম হয়েছিল আশার কারণে। আশা আদুরে আহ্লাদি ছিল, ছোট্ট একটা মেয়ের মতো শ্বশুরের কাছে আবদার করতো এটা সেটা। এই নিয়ে শাহেদ চৌধুরীর উল্লাসের শেষ ছিল না। তার মেয়ের শখ পূরণ করে আশা, তার আর কোনো আফসোস নেই একটা মেয়ে না থাকার। তবে সেই সুখ টিকলো না বেশি দিন। যখন জানলো নিজের স্ত্রী নিজের মেয়ের মৃত্যুর কারণ ছেলের ওই অভিশপ্ত চাকরি, সেদিনের পর থেকে ছেলেকে সে ভুলতে শুরু করেছে। এক প্রকার শাস্তি দিয়ে চলেছে বছরের পর বছর ধরে। শাহেদ চৌধুরী ঘরে ঢুকেই হাঁক ছেড়ে শিয়াকে ডাকে। দাদু ভাইয়ের ডাকে শিয়াশা ত্রস্ত পায়ে এগিয়ে আসে। কাল বিলম্বহীন আছড়ে পড়ল দাদু ভাইয়ের বুকে, আদুরে গলায় বলল, দাদু ভাই, আই মিস ইউ সো মাচ। শাহেদ চৌধুরী ম্লান হেসে নাতনির মাথায় হাত বুলিয়ে দেয়। নাতনির ওপর তার ভীষণ মায়া। মেডিকেলে পড়াকালীন যেই বছর কটা তার কাছে থেকেছে, নাতনির এক একটা কাজ নিজ হাতে করেছে, তাই মায়াটা তুলনামূলক একটু বেশি। মেডিকেলে দিয়ে আসা নিয়ে আসা, লেট নাইট পর্যন্ত ক্লাস থাকলে কলেজের বাহিরে বসে থাকা, এগুলো ছিল নিত্য দিনকার রুটিন। নাতনির ক্ষেত্রে কোনো আপোষ করতে রাজি না সে। মেয়ের এক আদুরে অংশ হিসেবে বড় করেছে। স্নেহের কণ্ঠে বলে, আমার দাদু ভাই এত বড় হয়ে গেল কবে? এখন তাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হচ্ছে। তুমি তো বলো, যাদের মা থাকে না তারা অনেক আগেই বড় হয়ে যায়। আমি অনেক আগেই বড় হয়ে গিয়েছি। শিয়াশা মৃদু হেসে বলল। শাহেদ চৌধুরীর মনটা আবারও বিষিয়ে উঠল মেয়ের এবং নাতনির বিয়োগের স্মরণে। সাইফের উপর রাগও বাড়ল। সে জানে নাতনি অন্য কাউকে ভালোবাসে, এবং এটাও জানে সেও একজন সেনা কর্মকর্তা। ঠিক এই জায়গায় এসেই সে আটকে দিয়েছে, কেননা সাইফ যে নাতনিকে কিছুটা জোর করে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে। জীবনে অমন বীভৎস অভিজ্ঞতার পর আর তাদের মাঝে শক্তি সাহস নেই একজন সেনা কর্মকর্তার হাতে শিয়াশাকে তুলে দেওয়া। তাই সে চুপ করে গিয়েছে, নয়তো সাইফের বিরুদ্ধে গিয়ে সে নাতনিকে তার পছন্দ অনুযায়ী বিয়ে দিত। সেই চাপা রাগ থেকেই বলল, সাহেব কি তোমার সাথে রুড বিহেভ করেছে দাদু ভাই? গায়ে হাত তুলেছে তোমার? শিয়াশা মাথা নাড়ল। এসব কথা রাখো দাদু ভাই, জার্নি করে এসেছো, আমি তোমার পছন্দের চিয়া সিড আর মিক্সড ফ্রুটসের ব্রেকফাস্ট বানিয়ে খাবে, চলো। শাহেদ চৌধুরী ম্লান হেসে মাথা নেড়ে সাই জানায়। মৃন্ময়ী সহ শিয়াশা সকলে ব্যস্ত হয়ে পড়ল অতিথি আপ্যায়নে। শাহেদ চৌধুরী মৃন্ময়ীকে মন ভরে দোয়া করে দিল। কিছু কাজ গুছিয়ে 10টা বাজতেই শিয়াশা হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সাইফের সাথে। আর একটা দিন আছে সাইফের কাছে শিয়াশা। মেয়েকে একটা মুহূর্তের জন্য হাতছাড়া করে না। বারবার শুধু তাকিয়ে দেখে মেয়ের মলিন মুখটি, আর ততবারই অপরাধ বোধে দগ্ধ হয় অন্তঃস্থল। তবুও সে নিরুপায়। দুপুর 12:30, লিফট 8তলা থেকে 3য় ফ্লোরে থামতেই শিয়াশা ব্যস্ত পায়ে বেরিয়ে আসে। পাশেই নূপুর হিমশিম খেয়ে যাচ্ছে ম্যাডামের পায়ের সাথে পা মেলাতে। দুজনেই শাড়ি পরা, অথচ ম্যাডাম কত জোরে অভ্যস্ত পায়ে হাঁটছে। তার পরনে হসপিটালের শাড়ি। হসপিটালে কর্মরত প্রত্যেক ওয়ার্ড বয় সহ সকলের ড্রেস কোড রয়েছে। বিয়েকে কেন্দ্র করেই সাইফ মেয়েকে এই দুদিন শাড়ি পরতে বলে, নয়তো বউ লাগবে না নাকি? শিয়াশা না করেই সানন্দে মেনে নিয়েছে। নাকি প্রমাণ করতে হবে তার বিয়ে হচ্ছে সে কারোর হবু বউ?
করিডোর অতিক্রম করতে গেলেই চোখ যায় রিসেপশনের বিশাল পরিধির জায়গাটায়। স্টিলের চেয়ার শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে রাখা রোগী এবং রোগীদের সঙ্গে আসা সকলের জন্য। সেখানে একটা জায়গায় লোক জড়ো হয়ে আছে, উচ্চস্বরে চেঁচামেচি করছে কেউ। শিয়াশা কপাল কুঁচকে একজন ওয়ার্ড বয়কে ডাক দিয়ে বলল হাসপাতালে এসে এমন চিৎকার চেঁচামেচি কেন করছে, তাকে ডিসিপ্লিন অ্যান্ড সাইলেন্স মেনটেন করে বসার জন্য বলতে বলল। ওয়ার্ড বয় কাছুকাছু করে বলল, ম্যাম, উনি একজন মন্ত্রীর ছেলে। শিয়াশার কপাল আড়াআড়ি ভাঁজ দৃঢ় হয় প্রহসনমূলক কথায়। বলে, আমি কি ওনার পরিচয় জানতে চেয়েছি আপনার কাছে? আপনাকে যেটা বলেছি আপনি সেটা বলুন। বলেই শিয়াশা পুনরায় পা চালায়। এখন আল্ট্রাসোনোগ্রাফি রুমে যাচ্ছে, অনেকগুলো আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। হাঁটতে হাঁটতেই নূপুরের উদ্দেশ্যে শুধায়, কতজনের সিরিয়াল রয়েছে আল্ট্রাসোনোগ্রাফির জন্য নূপুর? নূপুর হাতের খাতাটি তাড়াতাড়ি করে খুলে দেখে বলল, 14 জন ম্যাম। শিয়াশার ভ্রু উঁচিয়ে যায়, অনেকগুলো সময় সাপেক্ষ। এর মধ্যে গর্ভবতী কয়জন? শিয়াশা পুনরায় শুধায়, ম্যাম 6 জন। তাদের সিরিয়ালে আগে রাখো। শিয়াশা বলল। নূপুর মাথা নাড়ে। এতক্ষণ ইউরিনের বেগ চেপে বসা একজন গর্ভবতী মহিলার জন্য বেশ কষ্টসাধ্য। আল্ট্রাসোনোগ্রাফি রুমের ঠিক 2 রুম আগে লোকজন চিৎকার চেঁচামেচি করছিল। কক্ষে যাওয়ার জন্য তাদের পাশ কাটিয়ে এগিয়ে যেতে যেতে শিয়াশা বিরক্তি দৃষ্টিতে তাকায় মধ্যমণি এবং অত্যাধিক পরিমাণে উগ্র ব্যবহার করা ব্যক্তিটির দিকে। একটা ওয়ার্ড বয়ের কলার ধরে চেঁচিয়ে যাচ্ছে, হাতের কোনোই সহ জায়গায় জায়গায় কাটা ছিঁড়ে রক্ত ঝরছে, সাথে মাথায়ও আঘাত লাগা। পাশেই একটা ভাঙা হেলমেট দেখে বুঝতে বাকি রইল না বাইক অ্যাক্সিডেন্ট করেছে। তার রাগ উঠে গেল, রেকলেসলি গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করবে, আবার হাসপাতালে এসে গুন্ডামি করছে। মন্ত্রীর ছেলে হয়েছে দেখে কি যা খুশি তাই করবে? রাগ হলেও কিছু বলল না সে। হাতে সময় নেই, এত মানুষ ইউরিন চেপে কতক্ষণ বসে থাকবে, তাই অগ্রাহ্য করে পাশ কাটিয়ে যায়। তখনই তাকে কেউ পিছু ডেকে উঠল। এই দাঁড়ান। শিয়াশা ফিরে তাকায়, সেই ছেলেটা তাকিয়ে আছে তার দিকে। সে কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, আমাকে ডাকছেন? নয়তো কাকে? ডাক্তারি পোশাক পরে স্টাইল মেরে ঘুরে বেড়াচ্ছেন, রোগী দেখেও আগ্রহ করে হেঁটে যাচ্ছেন। আদৌ ডাক্তারি শিখেছেন নাকি শুধু সার্টিফিকেট গলা ঝুলিয়ে হাঁটছেন? শিয়াশার চোয়াল শক্ত হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টির সামনে ছেলেটির দিকে তাক করে তেরা কণ্ঠে বলল, আপনাকে জবাব দিতে বাধ্য নই। ছেলেটির চোখ ধপ করে জ্বলে উঠল। শিয়াশা আদ্যপ্রান্ত পর্যবেক্ষণ করে, চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে নেশা করা। ছেলেটি কয়েক পা এগিয়ে যাচ্ছে, ঠিক শিয়াশার সামনে এসে দাঁড়ায়, হাত দেখিয়ে বলে, এটা তাড়াতাড়ি চিকিৎসা কর। 15 মিনিট যাবৎ বসে আছি, এখন পর্যন্ত ডাক্তার বের হয়নি। তোদের হাসপাতাল এখনও সচল আছে, তাই তোদের ভাগ্য ভালো। আরেকটু বসিয়ে রাখলে হাসপাতাল ভাঙচুর হয়ে যেত। শিয়াশা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় একবার এগিয়ে দেওয়া হাতটির দিকে। বেশি জখম নয়, শুধু চামড়ার উপর স্তর ছিলে গিয়েছে। কানে বাড়ি খাচ্ছে তুই তোকারি সম্বোধনে। নেশাগ্রস্ত লোককে ম্যানার্স শেখানোর মতো বোকামি করলো না, তবে চিকিৎসা সেবা দেওয়ার ইচ্ছেও পোষণ করলো না। থমথমে মুখে বলল, এটা আমার কাজ নয়। বাহ্যিক ইনজুরি বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ, ভেতরে পেশেন্ট আছে। ঝামেলা না করে আপনি একটু অপেক্ষা করুন। আমি আপাতত নার্সকে বলে দিচ্ছি ব্যথা কমানোর জন্য প্রাথমিক কিছু করতে। সে বাহ্যিক ইনজুরির চিকিৎসা সেবা দেয় যখন খুব বেশি এমার্জেন্সি থাকে। ইন্টার্ন করাকালীন সময়ে একদিন ঝড়ের রাতে ডাক্তার না থাকায় এক গুলিবিদ্ধ পেশেন্টের সার্জারি করেছিল সে। হোপফুল্লি সাকসেসও হয়, কিন্তু সবসময় এমনটা করে না। নিজের পরিব্যাপ্তির মধ্যেই সে সীমাবদ্ধ থাকে। আসছি বলেই সে পুনরায় হাঁটা ধরলেও তার পা থমকে যায়। অক্ষি কটর থেকে জ্বলন্ত স্ফুলিঙ্গ ঠিকরে বের হলো শাড়ির ওপর, উদরে কারো দানবীয় থাবায়। সে ঘাড় ঘুরিয়ে তাকায়, দৃষ্টিতে দৃষ্টি তাক করে। ভেসে আসে জ্বলানো কণ্ঠস্বর, আমি তোর থেকে চিকিৎসা নেব, তুই চিকিৎসা দিবি, তারপর এখান থেকে নড়বি, নয়তো এক পাও নড়তে পারবি না। পেশাগত কার্টেসি মেইনটেইন করতে শিয়াশা এতক্ষণ চুপ ছিল, তবে এবার যেন ক্রোধ বাঁধ ভাঙা। সব এগে থাপ্পড় বসিয়ে দিল ছেলেটির গালে। অমনি ছেলেটির সঙ্গী সাথীরা হৈ হৈ করে তেড়ে আসে। শিয়াশা সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে ছেলেটির কলার চেপে হিসিয়ে বলে, গায়ে হাত দিয়ে কথা বলার সাহস কি করে হয়? হ্যাঁ, ভদ্রতা বজায় রেখে কথা বলছিলাম, সহ্য হয়নি? রাস্তাঘাটে নেশা করে বাইক চালিয়ে আহত হয়ে হাসপাতালে এসে
ডাক্তারদের সাথে বাজে ব্যবহার করবি, আর তারা হাতের অসুস্থ রোগী রেখে তোদের টাইমলি চিকিৎসা দেবে। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে ডাক্তার কিনে নিয়েছিস নাকি? তোদের চাকর ডাক্তাররা। ছেলেটি তখনও গালে হাত রেখে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে সামনের দিকে। আশেপাশের সকলে অবাক পানে তাকিয়ে আছে তাদের দিকে। ইতিমধ্যেই সকল ডাক্তার সহ রোগীরা সেখানে ভিড় জমিয়েছে। এতে যেন ছেলেটির রাগ তরতর করে বেড়ে গেল। একজন মন্ত্রীর ছেলেকে সবার সামনে থাপ্পড় মারার সাহস কি করে হয় 2 টাকার এই ডাক্তারের? নেশাগ্রস্ত উগ্র বদনে তীব্র রোশানলে বাহাতে মেয়েটির কোমর খামছে ধরে। উপস্থিত সকলে চমকে উঠল। নূপুর ম্যাডাম বলে মৃদু চিৎকার করে উঠল ছেলেটির ডান হাতের অবস্থান দেখে। শিয়াশাও স্তম্ভিত হয়ে যায়। ডান কাঁধের ঠিক 3 ইঞ্চি নিচে দেহের সংবেদনশীল নমনীয় অংশের ঠিক উপরে পার্শ্ববিক থাবায়। ছেলেটি চিবিয়ে চিবিয়ে বলল, মেয়েদের এত তেজ দেখাতে নেই, তারা দুর্বল। তারা ঠিক এভাবেই এক থাবায় দুমড়ে মুচড়ে গুড়িয়ে যায়। তাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়, নয়তো এভাবে নিজের সম্মান হারিয়ে অস্ত্র বিসর্জন দিতে হবে, যেমনটা তুই দিচ্ছিস। সত্যিই মেয়েটির চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। লজ্জায় নয়, রাগে। ছেলেটি হয়তো ভুলেই বসেছে। যুগ বদলেছে, মানুষ বদলেছে, মেয়েরা বদলেছে, বদলেছে তাদের গতরের লাজুকতা। নিজের শখের পুরুষ ছুঁয়ে দিলে ভর করে লাজ, আর নরপশু ছুঁয়ে দিলে ভর করে অসুর। নারীদের সম্ভ্রম তাদের দুর্বল করে না, বরং বিধ্বংসী করে তোলে। এক মুহূর্তের জন্য শিয়াশাও হুঁশ জ্ঞান হারায়। পাশে দেয়াল ঘেঁষে স্তম্ভিত টেবিলটির উপরে থাকা স্টিলের থালার মধ্য থেকে সুচালো সার্জিক্যাল নাইফটা তুলে দক্ষ হাতে চালিয়ে দেয় অভিশপ্ত ওই হাতটিতে। পরপরই আর এক হাতেও চালিয়ে দেয়। ছেলেটি বড় বড় চোখে 2 হাতের রক কেটে ফিনকি দিয়ে ছিটকে পড়া রক্তের ফোয়ারার দিকে তাকিয়ে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। হাত পা ছিটাতে শুরু করলো। শিয়াশা চোয়াল শক্ত করে সেদিক থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশের উৎসুক জনতার ভিড়ে দাঁড়িয়ে থাকা পুরুষদের দিকে তাকায়। তেজি গলায় বলে, প্যান্ট শার্ট পরে কাপুরুষ হয়ে না ঘুরে শাড়ি চুড়ি পরে ঘরে বসে রান্না বান্না করুন, মানাবে আপনাদের। তবুও পুরুষ বেশে কাপুরুষ হয়ে ঘুরবেন না। বলেই সে গটগট করে নিজের কক্ষে ঢুকে গেল। টেবিলের এক সাইড ছোটখাটো টিলায় পরিণত হয়েছে। সুচালো দৃষ্টি নথিপত্রে তাক করে একের পর এক সাইন করে যাচ্ছে নিরলস চিত্তে। 8টা সেনানিবাসের আয়ত্তে যত ক্রিমিনাল ধর্ষণ মামলায় অভিযুক্ত, চোর, খরিদ্দার, মাদক ব্যবসায়ী, ড্রাগস আমদানি রপ্তানিকারী রয়েছে, সকলে মুক্তি পাচ্ছে। ট্রাই7 বন্ধ ঘোষণা হওয়ার পর থেকেই দর্পণের তত্ত্বাবধানে আটক করা সকল অপরাধী একে একে সসম্মানে ছাড়া পেয়ে যাচ্ছে। জেনারেল এনামের আদেশেই জেনারেল এনাম বাধ্য হয়েছেন ছাড়তে। এর জন্য জেনারেল এনাম দর্পণকে অনেক সমবেদনা জানিয়েছেন। প্রত্যেকের মুক্তির জন্য তার সাইনের প্রয়োজন, যেহেতু তার আদেশেই সকলে আটক, সেগুলোই করছে এখন। কামরায় কারো নক করায় দর্পণ তাকে ভেতরে আসার অনুমতি দেয়। দিলজার সেলুট দিয়ে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, স্যার, হেডকোয়ার্টার থেকে কল এসেছে। তথ্যমন্ত্রীর ছেলে বর্তমানে বান্দরবনে রয়েছে আঘাতপ্রাপ্ত অবস্থায়। জরুরি আদেশে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য বলা হয়েছে সেন্টার সেনাবাহিনীদের। বিশেষ উল্লেখ করে আপনার নাম বলা হয়েছে। সেনা কল্যাণ স্যার আপনাকে ব্যক্তিগতভাবে তার সমাধান করতে বলেছে। কলম হাতে দর্পণ কপাল কুঁচকে তাকিয়ে শুধায়, কি হয়েছে তথ্যমন্ত্রীর ছেলের? দিলজার আংশিক ঘটনা বলে দর্পণকে এক ফিমেল ডাক্তারের সাথে রীতিমতো রক্তারক্তি কাণ্ড ঘটেছে। তাকে দ্রুত নিরাপত্তা প্রদান করতে হবে। দর্পণ হতাশার নিঃশ্বাস ত্যাগ করে চেয়ার ছাড়ে, বিদ্রুপ করে বলে, শেষ পর্যন্ত কিনা এক ফিমেল ডাক্তারের দ্বারা এক তথ্যমন্ত্রীর ছেলে রক্তাক্ত হয়েছে, আবার তাকে নিরাপত্তা দেওয়ার জন্য স্বয়ং আবার সেখানে উপস্থিত হতে হবে। সেই ছেলের সাথে সাথে আমার সম্মানটুকুও বিসর্জন দেওয়ার জন্য। বাহ, একটা মেয়ের সাথে লড়ার জন্য গোটা সেনা ফোর্স লাগিয়ে দিচ্ছে। আমার তো সন্দেহ হচ্ছে আমরা দেশ সেবক নাকি সরকারের কর্মচারীদের সেবক। দেখুন মিস্টার সাহিব, আপনি একজন আইনের লোক ছিলেন। কোনটা ভুল কোনটা সঠিক সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। ডক্টর সিয়াশা যেটা করেছে সেটা অপরাধ। তার সাথে অন্যায় হয়েছে, সে কর্তৃপক্ষের নিকট জানাতে পারত, কিন্তু সে কারোর উপর প্রাণঘাতী আঘাত আনতে পারে না। তার এটা কেরিয়ার এবং স্বাভাবিক লাইফের উপর কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে তা আপনি আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই। রবিন কোনো সাধারণ ছেলে নয়। আপনি কি মনে করেন একজন মন্ত্রীর ছেলের 2টো হাতের শিরা কেটে ফেলবে আর তাতে অক্ষত অবস্থায় থাকবে?
এই নিয়ে আপনাদের কত দূর পোহাতে হবে সেটা আপনি ভালো করে জানেন। তাই আমি আপনাকে প্রিফার করব, সিয়াসা যদি রবিন এবং তার বাবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়, তবে বিষয়টা কোনো প্রকার ঝামেলা ছাড়া মিটে যাবে। মেয়রের কথা শেষ হতে না হতেই সাইব অত্যন্ত ঠান্ডা জলদ গম্ভীর দৃঢ় কণ্ঠে বলে উঠল, চাইবো না। সিয়াসা কারোর কাছে হাত জোর করে ক্ষমা চাইবে না। সে যেটা করেছে একদম ঠিক করেছে। এমনকি দ্বিতীয়বার তার সাথে আবারও এমনটা ঘটলে সে আবারও এই একই কাজ করবে। আর রইল তার নিরাপত্তার কথা, সেটা আমাদের ভাবনার বিষয়। মেয়র সাহেব, তার ক্যারিয়ার লাইফে কে কী বিরূপ প্রভাব ফেলতে পারে সেটা আমরা দেখে নেব। আইন আমাকে শেখাতে আসবেন না মেয়র সাহেব। নারীদের সম্মানে হাত দেওয়া ব্যক্তিকে আইনের ঠিক কোন দাঁড়গড়ায় আনতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না, আর আমি সেই পর্যন্ত গিয়েই থামবো। আসফাক আহমেদ ব্যগ্র কণ্ঠে বলল। কর্তৃপক্ষ সহ উপস্থিত সকল রাজনীতিবিদের দৃষ্টি শানিত হয়ে উঠল। মেয়র চুপসে গেল। সাবেক এই সেনাপ্রধানের ক্ষমতা এখনো সকলকে শঙ্কিত করে তুলতে বাধ্য, তাই বেশি গলা উঁচু করল না। হাসপাতালের মিটিং রুমে রয়েছে তারা সকলে। বিশাল কনফারেন্স টেবিলের একপাশে সাইব, আসফাক আহমেদ, আশরাফ, বিজেপির প্রধান কর্মকর্তা ও সিয়াসা বসে আছে এবং তার অপর পাশে হাসপাতাল কর্তৃপক্ষ সহ কিছু ক্ষমতাধর রাজনীতিবিদের। সাইব আসফাক আহমেদের মুখ জুড়ে গাম্ভীর্যতা, ক্রোধের ছড়াছড়ি। হাসপাতালের কর্তৃপক্ষ পুনরায় সতর্ক বাণী দিয়ে ঠান্ডা গলায় বলল, শুনেছি আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে মিস্টার সাহেব। অযথা ঝামেলায় জড়িয়ে মেয়ের জীবনটা নষ্ট করবেন না। আইনের সাথে জড়িয়ে গেলে মেয়ের বিবাহিত জীবন সহ কেরিয়ার মোটেও শিথিল থাকবে না। বুদ্ধিমত্তার সাথে স্মুথলি বিষয়টাকে হ্যান্ডেল করুন। আমরা তার ভালো চাই। হাসপাতালের এত ক্ষতি হওয়ার পরেও আমরা তার পক্ষেই কথা বলছি। মন্ত্রী আপনাদের ছেড়ে কথা বলবে না। মেয়ের জীবনের স্বর্ণালী সময়টাকে আপনি অন্ধকারে ঢেলে দিচ্ছেন। সেটা আপনার ভাবার বিষয় নয় চেয়ারম্যান সাহেব। চিরচেনা কণ্ঠস্বরে ঝিমিয়ে পড়া বদনটি নড়ে চড়ে উঠল। তবুও দৃষ্টি তোলার প্রয়োজন বোধ করল না। লোকটি ডিউটি পালন করতে এসেছে একটা স্কাউন্ড্রেলের হয়ে। নির্বিকার চিত্তে সেভাবেই টেবিলের উপর দৃষ্টি স্থির রেখে বসে রইল। দুটো হাত তখনও বাবার দুই হাতের মুঠোয়। নরম হাত দুটোতে অনবরত আলতো চাপড় দিতে দিতে বোঝাচ্ছে পাপা আছে, কেউ একটা আঁচড়ও দিতে পারবে না। ওই ঘটনার পরেই হাসপাতালের পরিবেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। দ্বিতীয় তলা ভাঙচুর করে ধ্বংসস্তূপে পরিণত করে মন্ত্রীর ছেলেপেলেরা। হসপিটাল কর্তৃপক্ষের করা আদেশে তৎক্ষণাৎ হাসপাতালের সবচেয়ে বেস্ট চিকিৎসা দেওয়া হয় রবিনকে। হাতের শিরা কাটলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাণের ঝুঁকি থাকে, কিন্তু রবিনকে রক্তক্ষরণের কোনো সুযোগই দেওয়া হয়নি, যার ফলে তার প্রাণের ঝুঁকি ছিল না। দর্পণ এগিয়ে আসে টেবিলের কাছাকাছি। হাসপাতাল কর্তৃপক্ষ সকলে ব্যতিব্যস্ত হয়ে থামিয়ে দেয়। সে তো বসার জন্য এখানে আসেনি, এসেছে ডিউটি পালন করতে। তবে এই ডিউটি কি অফিসিয়াল ভাবে পালন করবে নাকি ব্যক্তিগতভাবে এখনো ভেবে পাচ্ছে না। চোয়ালদয় আটোসাটো হয়ে বসে আছে। কিছু বলতে গিয়েও কোনো শব্দ নিঃসৃত হলো না কণ্ঠস্বর থেকে। চোখ দুটো আপনা আপনি গিয়ে স্থির হয় বাবার পাশে নতমস্তকে চুপ করে বসে থাকা নারীটির দিকে। কর্ণকুহরে দাপিয়ে বেড়াচ্ছে কিছু রক্ত টগবগিয়ে ওঠার শব্দ। ডান কাঁধের ঠিক 3 ইঞ্চি নিচে তরবারির ন্যায় ধারালো মস্তিষ্ক পরিমাপ করে নেয় হাতের অবস্থান। মস্তিষ্কের এক একটা শান্ত নিউরন তখন ক্রোধের অনলে দগ্ধ, অশান্ত, উন্মাদ, ঠিক এক পাগলা ঘোড়ার ন্যায়। তবুও কি অদ্ভুত ক্ষমতাধর ব্যক্তিত্বের অধিকারী। ক্রোধ, হিংস্রতা অবলীলায় ঢাকা পড়ে আছে শীতল মুখশ্রীর আড়ালে। শীতল দৃষ্টি সরিয়ে নেয় নারী অবয়ব থেকে। গনগনে আওয়াজে হাসপাতালে কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলল, হাসপাতালে আর কোনো ভাঙচুর হবে না। হাসপাতালের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেনাবাহিনীর। আর রইল জীবন অন্ধকার হয়ে যাওয়ার কথা, সেটার চিন্তা করার জন্য আমরা রয়েছি চেয়ারম্যান সাহেব। আপনি আপনার হাসপাতালের কথা চিন্তা করুন। অন্যের চিন্তা করতে করতে আবার আপনার হাসপাতালটাই না অন্ধকারের দিকে চলে যায়। এতটুকু বলে থামে দর্পণ। দম নিয়ে পুনরায় বলে, ভিকটিমের জ্ঞান ফিরেছে, তবে শারীরিক অবস্থা এখনও শোচনীয়। রাতের মধ্যে তাকে অ্যাপোলোতে ট্রান্সফার করতে হবে। আপনারা তাড়াতাড়ি কাগজপত্র রেডি করুন, আমার হাতে সময় কম। রাত 8টা বেজে গিয়েছে প্রায়। তাকে তাড়াতাড়ি রবিনকে তার আসল ঠিকানায় পৌঁছে দিতে হবে। কিন্তু মন্ত্রী সাহেব তো বলেছে ডাক্তার সিয়াসা তার ছেলে এবং তার কাছে ক্ষমা না চাওয়া। হাসপাতালের চেয়ারম্যানের কথা শেষ করতে দেয় না দর্পণ। ব্যগ্র শীতল কণ্ঠে বলে, কেউ কারো কাছে ক্ষমা চাইবে না চেয়ারম্যান সাহেব। আপনাকে যেটা বলেছি আপনি সেটা করুন, বাকিটা আমি দেখে নেব।
সাইফ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে দর্পণের দিকে। এতক্ষণ শান্ত হয়ে বসে থাকলেও এখন পারল না। সে প্রাণপণে চেষ্টা করছে রবিনকে বিজেপির আন্ডারে দিতে। একজন মন্ত্রীর ছেলের উপর কেস ফাইল করতে কেউ রাজি হতে চায়নি। বিষয়টা কষ্টসাধ্য হলেও তারা পেরেছে আশফাক আহমেদের কারণে এবং বিজিবির প্রধান কর্মকর্তা তার বন্ধু বলে। রবিনকে হাতে পাওয়ার এই একটা মাত্রই উপায় তার কাছে। এটাকে হাতছাড়া করলে তার শান্তির ঘুম হারাম হয়ে যাবে। যে কেউ এসে মেয়ের সম্মানে হাত বসিয়ে যাবে আর সে চুপ করে বসে থাকবে। হেসে বলল, আপনি ওটাকে এভাবে বাঁচিয়ে নিয়ে যেতে পারেন না মেজর। তার উপর কেস ফাইল হয়েছে। মেজর দর্পণ, সবার ক্ষেত্রে আইন সমান। দর্পণ একইভাবে শান্ত দৃষ্টিতে তাকিয়ে একটা কাগজ এগিয়ে দেয় সাইফের কাছে। সাইফের মস্তিষ্ক ধপ করে জ্বলে উঠল এনামের নাম দেখে। সেনা প্রধানের আদেশের উপর সবকিছু ফিকে পড়ে। বিজেপির প্রধান কর্মকর্তা অসহায় দৃষ্টিতে তাকায় সাইফের দিকে। সে তার চাকরি খুইয়ে তো তার সাহায্য করতে পারবে না। সাইফ নিজেও কাউকে সমস্যায় ফেলতে চায় না। এনামকে তার থেকে ভালো কে বা চেনে? নিজ স্বার্থ হাসিলে সে নিজের মাংস খেতেও দ্বিধাবোধ করবে না। অস্থির যন্ত্রণা রাগ ধরে রাখতে না পেরে সাইফ গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। মেয়ের চোখের দিকে তাকাবে কি করে? পাপা তার সম্মান রক্ষা করতে পারলো না। একে একে সকলে বের হয়ে যায় রুম থেকে। চেয়ারম্যান বেরিয়ে যেতে যেতে অতিরঞ্জিত কণ্ঠে দর্পণের উদ্দেশ্যে বলে, স্যার, আপনি চাইলে আমি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারি। তাহলে রবিন তাড়াতাড়ি ঢাকায় পৌঁছাতে পারবে।